একাধিক উপায়ে না শেখা পর্যন্ত আপনি কিছুই বুঝতে পারবেন না। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা যে টপিকটি শুরু করব সেই টপিকটি হচ্ছে আমাদের আয়নাইজেশন শক্তি। আমরা গতকাল ক্লাসে পরমাণুর ব্যাসার্ধ এবং পরমাণুর আকার সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা আলোচনা করব আয়নাইজেশন শক্তি। ওকে, তো আয়নাইজেশন শক্তিটা কি সেটা তোমাদের আগে একটু বুঝিয়ে দিই, তারপরে লেখানোর চেষ্টা করব। ধরো একটি মৌল ধরলাম কি সোডিয়াম Na, এর ইলেকট্রন বিন্যাস কত হয়ে থাকে? ইলেকট্রন বিন্যাস এর হচ্ছে 11 হয়ে থাকে, মানে ইলেকট্রন বিন্যাস 11 নয়, এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 11। এর ইলেকট্রন বিন্যাস করলে 281। ওকে, এর গঠনটা কেমন হবে? এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, তারপরে কক্ষতে রয়েছে 2টি ইলেকট্রন, তারপরে নেক্সট দ্বিতীয় কক্ষপথে রয়েছে 8টি ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। নেক্সট পরবর্তী কক্ষপথে রয়েছে 1টি ইলেকট্রন। ওকে, আমি একটু ঠিক করে করার চেষ্টা করি। যাই হোক, অনেক চেষ্টা করার পর এভাবে গোলটা হয়েছে, এটাই একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। ধরো এখানে একটি ইলেকট্রন রয়েছে শেষ লাস্ট কক্ষে। এই একটি ইলেকট্রন এই পরমাণুটার সঙ্গে আবদ্ধ থাকার কারণটা কি? কারণটা হচ্ছে যেটা গতকাল তোমাদের বলেছিলাম, এই ইলেকট্রনটাকে এই নিউক্লিয়াস আকর্ষণ করে টেনে রাখছে। ওকে, যখন এই নিউক্লিয়াস এই আকর্ষণ ছেড়ে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার জন্য যে শক্তি প্রয়োগ করবে তাকেই আমরা বলবো কি, যে আয়নাইজেশন শক্তি। আয়নাইজেশন শক্তি জিনিসটা কেমন হচ্ছে? ধরো তুমি সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়তো একটু দেরি হয়ে গেছে, তুমি পড়তে যাবে, সকাল সকাল যাচ্ছ, তুমি না খেয়ে যাচ্ছ, তোমার মা এখানে দাঁড়িয়ে আছে, তোমাকে জোর করে এক হাতে ধরে বলছে কচি তুই কিছু খেয়ে যা। তোমার মা তোমাকে এক হাতে ধরে রাখছে আর তুমি তোমার মার হাতটাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ। এই যে তুমি যে তোমার শরীর থেকে একটা বল প্রয়োগ করে মার হাতটাকে ছাড়ানোর চেষ্টা করছো, ওই বলটাকেই আমরা বলবো কি, যে আয়নাইজেশন শক্তি। ওকে, আশা করছি বোঝা গিয়েছে। তো যখন একটি নিউক্লিয়াস নির্গত হবে তখন আমরা একে বলবো প্রথম আয়নাইজেশন শক্তি। যখন দুটো ইলেকট্রন মানে নিঃসরণ হবে তখন আমরা বলবো দ্বিতীয় আয়নাইজেশন শক্তি। যেমন একটা উদাহরণ হিসাবে দিলাম ম্যাগনেসিয়াম, এর ক্রমাঙ্ক হয়ে থাকে কত? 12। এর ইলেকট্রন বিন্যাস 282। ওকে, তো এর গঠনটা কেমন হবে? এটা হচ্ছে নিউক্লিয়াস Mg হয়ে গেল। পরবর্তী প্রথম যে কক্ষপথটি রয়েছে 2টো ইলেকট্রন, তার পরের কক্ষপথে রয়েছে 8টি ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। নেক্সট পরবর্তী যে কক্ষপথটি রয়েছে সেখানে ইলেকট্রনের সংখ্যা রয়েছে কয়টি? 2টি ইলেকট্রন। এই 2টি ইলেকট্রন কার দ্বারা আবদ্ধভাবে আছে? এই ইলেকট্রনকে কেন্দ্র মানে নিউক্লিয়াস একটা আকর্ষণ বলের সাহায্যে ওকে ধরে রেখেছে। যখন এই ইলেকট্রনগুলো এখান থেকে ছেড়ে চলে যেতে চাইছে তখন এই ইলেকট্রন একটা বল প্রয়োগ করছে বা শক্তি একটা পরিত্যাগ করছে। এটাকেই আমরা বলবো কি, আয়নাইজেশন শক্তি। আয়নাইজেশন শক্তি। যেহেতু 2টি ইলেকট্রন নির্গত হচ্ছে তাহলে আমরা একে বলবো দ্বিতীয় আয়নাইজেশন শক্তি। ওকে, আশা করছি বোঝা গিয়েছে এই পর্যন্ত। এবারে যখন এই ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে তখন এটা কি হবে? যে -1 হয়ে যাবে।
সরি -1 বলছি, +1 হবে। যখন বেরিয়ে যাবে তখন +1 হবে। যখন একটা ইলেকট্রন এসে এর মধ্যে প্রবেশ করবে তখন সেটা কি -1 হয়ে যাবে। কেন -1 হলো? যে এটা তোমরা তো বলতে পারো একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, অর্থাৎ সে +1 হয়ে যাবে। এই যে ঘটনাটা, এটা আমরা নেক্সট পরবর্তী চ্যাপ্টারে খুব ভালোভাবে আলোচনা করব। যেহেতু এখান থেকে ছেড়ে যাচ্ছে, তাহলে -1-এর পরিবর্তে কেন আমরা +1 করি। ওকে, তো এখানে এটুকু শুধু মনে রাখার চেষ্টা করো যে আমরা যখন একটা ইলেকট্রনকে ছেড়ে দেব তখন আমরা তাকে 1+ করব, অর্থাৎ এটি কি এই যে পরমাণুটা রয়েছে এই পরমাণুকে ধনাত্মক আধান হচ্ছে, ধনাত্মক আধান, কারণ +1 হয়েছে তাই ধনাত্মক আধান। +2 হলে এখানে হচ্ছে +2 হয়ে যাবে, এটাও হচ্ছে ধনাত্মক আধান। তো আশা করছি এই পর্যন্ত বোঝা গিয়েছে। তো এখানে যা বুঝেছি একটু অল্প কিছু ভাষার মধ্য দিয়ে নেক্সট পেজে লিখে নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে প্রথমত হেডিং দেওয়া যাক, আয়নাইজেশন শক্তি। আয়নাইজেশন শক্তি, একে আমরা বলে থাকি আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জি, এনার্জি, বা একে আমরা বলে থাকি আয়নীভবন, আয়নীভবন বিভব। ওকে, একে আমরা ইংলিশে বলে থাকি আয়নাইজেশন পোটেনশিয়াল, আয়নাইজেশন পোটেনশিয়াল, পোটেনশিয়াল। ওকে, তো সংজ্ঞাটা কি হয়ে যাবে তাহলে? সংজ্ঞাটা হবে যে একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর, একটি বিচ্ছিন্ন, এখানে বিচ্ছিন্ন কথাটি বলা হচ্ছে কেন? কারণ ওই একটা ইলেকট্রন বেরিয়ে গেছে বলে, এই কারণে আমরা বিচ্ছিন্ন কথাটি যোগ করেছি। বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষের, সর্ববহিস্থ কক্ষের, এখানে সর্ববহিস্থ কথাটি কেন বলা হয়েছে? কারণ এই যে ক্রিয়াটি হচ্ছে সব থেকে শেষে যে কক্ষপথ রয়েছে, ওকে, সেই কক্ষপথেই এই ঘটনাটা ঘটে। ওকে, এই কারণেই আমরা এখানে সর্ববহিস্থ শব্দটি ব্যবহার করেছি। সর্ববহিস্থ কক্ষে সর্বাপেক্ষা, সর্বাপেক্ষা শিথিল, শিথিল ভাবে আবদ্ধ ইলেকট্রনকে, আবদ্ধ ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে, নিউক্লিয়াসের আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত, সম্পূর্ণরূপে মুক্ত ও অপসারিত, ও অপসারিত করে অসীম দূরত্বে নিয়ে যেতে, অসীম দূরত্বে নিয়ে যেতে, মানে ওই ইলেকট্রনটা বেরিয়ে ওখানে কিন্তু থাকবে না, অনেক দূরে চলে যাবে। ওকে, যেমন এখানে এই ইলেকট্রনটা বের হচ্ছে, এটা আর এখানে থাকবে না, এটা নির্গত হয়ে অন্য কোনো পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। ওকে,
তাই এখানে বলা হচ্ছে যে অসীম দূরত্বে নিয়ে যেতে ও পরমাণুটিকে ধনাত্মক আধানযুক্ত ক্যাটায়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন তাকে ওই মৌলের আয়নাইজেশন শক্তি বলে। ওকে, এটা হচ্ছে আমাদের সংজ্ঞাটা হয়ে গেল। তো এখানে আর একটা ছোট্ট কথা এখানে একটু লিখে নেওয়ার চেষ্টা করব যে একটি ইলেকট্রন অপসারণের জন্য যে শক্তি প্রয়োজন তাকে প্রথম আয়নাইজেশন বলে। আচ্ছা, এটা নেক্সট লাইনে লিখে দিচ্ছি, আয়নাইজেশন বলে। ওকে, যখন দুটি ইলেকট্রন অপসারণের জন্য যে শক্তির প্রয়োজন তাকে কি বলা হয়ে থাকে? দ্বিতীয় আয়নাইজেশন বলে। ওকে, তো এই যে এই শক্তি পরিমাপের একটি একক রয়েছে। তো এটা আমরা যেটা পড়লাম এটা হচ্ছে আমাদের সংজ্ঞা, এখানে লিখে দিচ্ছি যে সংজ্ঞা। তো এই যে শক্তিটা, এই শক্তিকে পরিমাপ করার জন্য একটি একক রয়েছে। এককটা কি? যে এসআইতে মানে এসআই পদ্ধতিতে একক হয়ে থাকে কিলোজুল পার মোল। ওকে, এবং সিজিএস পদ্ধতিতে হয়ে থাকে কিলো ক্যালোরি পার মোল। আচ্ছা, এটা কিলো জুল পার মোল হবে, আমি অন্য কিছু বলে গেলাম যতটা সম্ভবত। ওকে, তো এসআই পদ্ধতিতে হয়ে থাকবে কিলো জুল পার মোল এবং সিজিএসে হয়ে থাকবে কিলো ক্যালোরি পার মোল, বা একে আমরা কি বলে থাকি, বা ইলেকট্রন ভোল্টও বলা হয়ে থাকে, বা ইলেকট্রন ভোল্ট পার পরমাণু। ওকে, তো ইলেকট্রন ভোল্ট পার পরমাণু একে আমরা কিভাবে লিখতে পারি? যে ইভি মানে ই হচ্ছে ইলেকট্রন, ভি হচ্ছে ভোল্ট, পার পরমাণু হচ্ছে কি অ্যাটম। ওকে, এটাও হচ্ছে সিজিএস একক। এই হচ্ছে আমাদের সিজিএস একক, মানে একক সম্পর্কে জানা হলো। নেক্সট, এই আয়নাইজেশনের একটি সমীকরণ রয়েছে। সমীকরণটা তোমাদের বললে তোমরা জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবে। সমীকরণটা কি? ধরো এম। ওকে, এম একটি হচ্ছে কি একটি গ্যাসীয় পরমাণু। এখান থেকে বা এর মধ্যে আয়নন শক্তি প্রয়োগ করা হলো। আয়ননকে আমরা আই দ্বারা চিহ্নিত করি। এটা হচ্ছে প্রথম আয়নন শক্তি, মানে একটা ইলেকট্রন নির্গত হচ্ছে। তার ফলে কি হয়েছে? যে ওই পরমাণুটা ক্যাটায়নে পরিণত হয়েছে, অর্থাৎ কি হবে? যে এম প্লাস। ওকে, আগে এম ছিল, এম প্লাস হয়ে গিয়েছে। ওকে, তার সঙ্গে কি যে একটি ইলেকট্রন নির্গত হয়েছে, অর্থাৎ প্লাস
ই। ওকে, তো এই যে জিনিসটাই এটাই একটু লিখে নেওয়ার চেষ্টা করব। এমকে আমরা বলতে পারি যে বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু, বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু। আর এই I1টা কি, এটা হচ্ছে প্রথম আয়নাইজেশন, আয়নাইজেশন শক্তি। নেক্সট M1 কি, এটা হচ্ছে গ্যাসীয় ক্যাটায়ন। এবং ই কি, এটা হচ্ছে অপসারিত ইলেকট্রন, অপসারিত ইলেকট্রন। ওকে, এই হচ্ছে আমাদের সমীকরণ। তো আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব এইগুলো সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানলাম। এরপরে এইটা পর্যায় সারণীতে পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা আলোচনা করব। ওকে, তো এই যে এখানে পর্যায় বরাবর চিত্র দেওয়া রয়েছে, তোমাদের উদাহরণের সাপেক্ষে এই যে আমাদের দ্বিতীয় পর্যায় রয়েছে, দ্বিতীয় পর্যায়কে তুলে ধরলাম। প্রথম পর্যায়টা নিলাম না এই কারণে এখানে কেবলমাত্র দুটি মৌল রয়েছে, হয়তো তোমরা বুঝতে বা আমারও বোঝাতে একটু সমস্যা হতে পারে। ওকে, তো এই দ্বিতীয় পর্যায়ে কি কি মৌল রয়েছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তো এখানে আমি তোমাদের চিত্র সহকারে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমাদের কি কি মৌলগুলো নেওয়া হলো, যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নিয়ন, যাই হোক আরও কয়েকটা মৌল রয়েছে। তো লিথিয়াম এর জন্য দেখো, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হয়ে থাকে 3। এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা পেয়ে যাব কি 2 1। নেক্সট হচ্ছে বেরিলিয়াম, এর ক্রমাঙ্ক হয়ে থাকে 4। এখানে যদি ইলেকট্রন বিন্যাস করা হয় 2 2 হয়ে যাবে। নেক্সট হচ্ছে বোরন রয়েছে 5, এখানে ইলেকট্রন বিন্যাস করলে 2 এবং পরবর্তীতে 3। নেক্সট হচ্ছে কার্বন রয়েছে এর 6, এর ইলেকট্রন বিন্যাস করলে 2 4। ওকে, তো এই পর্যন্তই আমরা দেখি। দেখো, প্রথমের জন্য একটা ইলেকট্রন রয়েছে শেষ কক্ষে, দ্বিতীয়টার জন্য দুটো ইলেকট্রন রয়েছে, তৃতীয়টার জন্য 3টে ইলেকট্রন রয়েছে, 4 নম্বরে কার্বন রয়েছে, 4টি ইলেকট্রন রয়েছে। এবারে দেখো, যেখানে ইলেকট্রন বেশি, চিত্রটা একটু বোঝানোর চেষ্টা করি। এই হচ্ছে লিথিয়াম, এর প্রথম কক্ষে 2টি ইলেকট্রন, নেক্সট পরবর্তী কক্ষে 1টি ইলেকট্রন। নেক্সট বেরিলিয়ামে বিই, এখানে প্রথম কক্ষে হচ্ছে 2টি ইলেকট্রন, নেক্সট পরবর্তী কক্ষে ইলেকট্রন রয়েছে 2টি ইলেকট্রন। ওকে, নেক্সট পরবর্তীতে বোরন, প্রথম কক্ষে রয়েছে 2টি ইলেকট্রন, নেক্সট পরবর্তী কক্ষে রয়েছে 5টি ইলেকট্রন, 3টি ইলেকট্রন, 1 2 এবং 3। এবারে আমরা আয়নাইজেশন শক্তিটা কি বলেছিলাম? এই ইলেকট্রনটি নিউক্লিয়াসকে ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য যে শক্তি প্রয়োগ করবে সেটাই হচ্ছে আয়নাইজেশন শক্তি। এখানে দেখো একজন শক্তি প্রয়োগ করছে, এখানে দুজন শক্তি প্রয়োগ করছে, এখানে 3জন শক্তি প্রয়োগ করছে। তাহলে এটুকু তোমরা বুঝতে পারছো যে একজনের শক্তি বেশি হবে না 3জনের শক্তি বেশি হবে? অবশ্যই 3জনের শক্তিটা বেশি হবে। তাহলে আমি বলতে পারি যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তত আয়নাইজেশন শক্তি কি হচ্ছে? আয়নাইজেশন শক্তি বৃদ্ধি পাচ্ছে। ওকে ওকে, তো আমরা গতকাল জেনেছিলাম কি পারমাণবিক ব্যাসার্ধ। ওকে,
তো এই যে পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে, যত ব্যাসার্ধ কমবে তত তাদের আয়নাইজেশন শক্তি বৃদ্ধি পাবে। ওকে, তো ঠিক এই কথাগুলোই আমরা নেক্সট পরবর্তী পেজে লিখে নেওয়ার চেষ্টা করব। পর্যায় বলে পয়েন্ট করি আগে, তাহলে পর্যায় এখানে লিখতে পারি যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর বা পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে মৌলগুলির বা পরমাণুগুলিরও লিখতে পারি, পরমাণুগুলির সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায় এবং পরমাণুগুলির আকার হ্রাস পায়। ফলে আয়নাইজেশন শক্তি বৃদ্ধি হয়। ওকে, এ পর্যন্ত আশা করছি ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এবারে এই যে উদাহরণগুলো দেওয়া হলো এখানে, তাহলে আমাদের ক্রমটা কেমন হয়ে যাবে? লিথিয়ামের থেকে বেরিয়াম বেশি, বেরিয়ামের থেকে বোরন বেশি, বোরনের থেকে কার্বন বেশি, কার্বনের থেকে নাইট্রোজেন বেশি, তারপরে ছিল অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। তাহলে পরপর এটা হচ্ছে আমাদের ক্রম হয়ে যাবে। তাহলে উদাহরণ হিসাবে আমরা এখানে লিখে নিতে পারি যে Li গ্রেটার দেন Be গ্রেটার দেন B গ্রেটার দেন C গ্রেটার দেন N গ্রেটার দেন O গ্রেটার দেন F গ্রেটার দেন Ne। ওকে, এবারে তোমাদের একটু পর্যায় সারণীটা আমি লক্ষ্য করানোর চেষ্টা করব। আমাদের পর্যায় সারণীর একেবারে শেষে দেখো নিয়ন রয়েছে, মানে Ne। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়ের একেবারে শেষে নিয়ন রয়েছে। প্রথম পর্যায়ের একবারে শেষে হিলিয়াম রয়েছে, তারপরে দেখো আর্গন রয়েছে, ক্রিপ্টন রয়েছে, জেনন রয়েছে। ওকে, তো এরকমই আমাদের এই 18 নম্বর শ্রেণীর মধ্যে যতগুলো মৌল রয়েছে প্রত্যেকটা মৌলের সর্বশেষ কক্ষে পুরো ভর্তি ইলেকট্রন রয়েছে। এখানে দেখো 2টি ইলেকট্রন, এখানে দেখো 8টি, তারপরেরটাতেও 8টি, তারপরেরটাতেও হচ্ছে 8টি। এরকমই প্রত্যেকটা ইলেকট্রনের মানে প্রত্যেকটা মৌলের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো অবস্থান করে তারা পুরোপুরি নিজেদের সিট দখল করে নেয়। যেমন তোমাদের যেখানে উদাহরণটা দিয়েছিলাম, এখানে দেখো আমাদের প্রথম কক্ষে দুটো, মানে প্রথম কক্ষ কি কে কক্ষ, কে কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? 2টি ইলেকট্রন থাকে, 2টি কমপ্লিট আছে। তারপরের কক্ষ হচ্ছে এল কক্ষ, এল কক্ষে ইলেকট্রন থাকে 8টি। কিন্তু আমাদের এই যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলোর শেষ কক্ষে সম্পূর্ণ ইলেকট্রন নেই। ওকে, তাহলে সম্পূর্ণ ইলেকট্রন কার বেশি রয়েছে? এই যে নিয়ন, নিয়নের যদি আমরা গঠনটা অঙ্কন করার চেষ্টা করি, নিয়নের ক্রমাঙ্ক কত হয়ে থাকে? 10। তাহলে প্রথম Ne এটা হচ্ছে নিউক্লিয়াস হয়ে গেল, পরবর্তী কক্ষতে 2টি ইলেকট্রন হবে। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসটা আগে করে নিই।
ইলেকট্রন বিন্যাস হবে কি 2 8। ওকে, নেক্সট পরবর্তী যে কক্ষপথ রয়েছে, এই কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকার কথা? 8টি ইলেকট্রন। অর্থাৎ এই নিয়নের মধ্যে 8টি ইলেকট্রনই রয়েছে। 1 2 3 4 5 6 7 8। এই আমাদের যে 18 নম্বর শ্রেণীতে, এই 18 নম্বর শ্রেণীতে যতগুলো মৌল রয়েছে প্রত্যেকের শেষ কক্ষে সম্পূর্ণ ইলেকট্রন থাকার কারণে এদের আয়নন শক্তি সবথেকে বেশি। ওকে, এই কথাটি এখানে লিখে নেওয়ার চেষ্টা করব। তোমাদের পরীক্ষাতে দিতে পারে যে কোন শ্রেণীর মৌলগুলির আয়নাইজেশন শক্তি সবথেকে বেশি, অর্থাৎ উত্তর হয়ে যাবে 18 নম্বর শ্রেণী। তাহলে এখানে ছোট্ট করে একটু লিখে নিই, 18 নম্বর শ্রেণীর মৌলগুলির সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন দ্বারা বা সম্পূর্ণ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। তাই ওই পরমাণুগুলি সুস্থির কথাটি কেন বলা হচ্ছে? যে তাদের সম্পূর্ণ তাদের যে সিট সংখ্যাটা থাকে, সিটটাই পুরোটা কমপ্লিট। তাই এদের সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন অপসারণের জন্য সবথেকে বেশি আয়নাইজেশন শক্তি পাওয়া যায়। আয়নাইজেশন শক্তি বা প্রয়োজন হয়। ওকে, তো এ পর্যন্ত ক্লিয়ার। এটাই হচ্ছে আমাদের পর্যায় সম্পর্কে আমরা পুরো কমপ্লিট করলাম। নেক্সট পরবর্তীতে শুরু করব যে শ্রেণী বরাবর। তাহলে এখানে হেডিং দেওয়া যাক যে শ্রেণী। ওকে, তো শ্রেণী বরাবর ঠিক আমরা এখানে পর্যায় সারণীর যে কোনো একটা শ্রেণী আমরা তুলে ধরব। শ্রেণীটাকে আমরা এই ফার্স্ট শ্রেণীটাকেই ধরি। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই যে মৌলগুলো অবস্থান করেছে এদেরকে নিয়ে বোঝানোর চেষ্টা করব। তাহলে যেসব মৌলগুলো রয়েছে তাদের একটু লিখে নেই। প্রথম রয়েছে হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, যাই হোক এরকমই কয়েকটা মৌল রয়েছে। হাইড্রোজেন এর কমাঙ্ক হয়ে থাকে 1, তারপরে হয়ে থাকে লিথিয়ামের 3, নেক্সট সোডিয়ামের 11, কে পটাশিয়ামের 19। ওকে, তো এদের যদি পরমাণুর যে গঠনটা রয়েছে সেটা যদি অঙ্কন করি, তো প্রথমে হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে নিউক্লিয়াস, এর প্রথম কক্ষে 1টি ইলেকট্রন রয়েছে। তারপরে দেখো লিথিয়াম, এর ইলেকট্রন বিন্যাস করলে 2 1, তাহলে লিথিয়াম Li। পরবর্তী কক্ষটিতে 2টি ইলেকট্রন রয়েছে। নেক্সট পরবর্তী কক্ষতে 1টি ইলেকট্রন অবস্থান করেছে। নেক্সট হচ্ছে সোডিয়াম, এর
যদি ইলেকট্রন বিন্যাস করা হয় 281, তাহলে এখানে সোডিয়াম Na। নেক্সট পরবর্তী কক্ষতে 2টি ইলেকট্রন, তারপরের পরবর্তী কক্ষতে হচ্ছে 8টি ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। নেক্সট পরবর্তী কক্ষতে হচ্ছে রয়েছে 1টি ইলেকট্রন। নেক্সট আমরা যদি এই পটাশিয়াম 19কে ধরি, এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, যে 2 8 8 1। তাহলে এর যদি গঠনটা অঙ্কন করা যায়, যে কে, এটা হচ্ছে নিউক্লিয়াস হয়ে গেল, প্রথম কক্ষে 2টি ইলেকট্রন, তার পরের কক্ষে 8টি ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। নেক্সট পরবর্তী কক্ষে 8টি ইলেকট্রন, 1 মিনিট, 1 2 3 4 5 6 7 8। নেক্সট পরবর্তী কক্ষে দেখো 1টি ইলেকট্রন অবস্থান করেছে। ওকে, এই যে 1টি ইলেকট্রন। এবারে লক্ষ্য করো, যত আমরা শ্রেণী বরাবর ধীরে ধীরে এগোয় মানে সামনের দিকে এগাচ্ছি, তত দেখো এর আকারগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ওকে, এবারে দেখো জিনিসটা কি হচ্ছে, এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের পাশে রয়েছে, অর্থাৎ নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে বেশি বল ধরে মানে বেশি আকর্ষণ করবে, অর্থাৎ ওই ইলেকট্রনটা এই পরমাণুকে ছেড়ে বেরিয়ে যেতে চাইলে আর বেশি ইলেকট্রন মানে বেশি শক্তি প্রয়োগ করে বেরিয়ে যেতে হবে। তারপরে দেখো এই যে লাস্ট যে ইলেকট্রন রয়েছে লিথিয়ামের ক্ষেত্রে, এটা নিউক্লিয়াসের থেকে কিছুটা দূরে। এই নিউক্লিয়াস ইলেকট্রনটাকে ধরে রাখার জন্য হাইড্রোজেনের থেকে কম শক্তি প্রয়োগ করছে। ওকে, কারণ দূরে রয়েছে কিছুটা। আর এই ইলেকট্রনটা যখন এই নিউক্লিয়াস থেকে নির্গত হবে, তখন একটু কম বল প্রয়োগ করবে হাইড্রোজেনের থেকে। জিনিসটা তোমাদের যদি আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করি, এখানে দেখো নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলো যত দূরে সরে যাচ্ছে, তার আকর্ষণ বল তত কমে যাচ্ছে। যেমন আমরা কোনো বন্ধুর সাথে যদি সবসময় আমরা থাকি, তাহলে তার প্রতি একটা বন্ধুত্বের আকর্ষণটা বেশি থাকে। যদি কোনো ছেলে সে যদি দূরে দূরে থাকে, তাহলে দেখবে তার সঙ্গে বন্ধুত্বের আকর্ষণটা কম থাকে। ওকে, ঠিক সেই জিনিসটা এখানে লক্ষ্য করা যাচ্ছে। দেখো শেষ কক্ষে ইলেকট্রনটা হাইড্রোজেনের যতটা কাছে ছিল, ঠিক লাস্ট কক্ষে ইলেকট্রনটা কতটা দূরে অবস্থান করেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলো যে যতটা দূরে থাকবে, তার আকর্ষণ বল তত কম হবে এবং তার আয়নাইজেশন শক্তিও তত কম হবে। তো এখানে আমরা আরও একটা কথা বলতে পারি, যে কি শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামার সাথে সাথে পরমাণুর আকার ধীরে ধীরে বৃদ্ধি পায়, ফলে মৌলগুলির বা পরমাণুগুলির আয়নাইজেশন শক্তি তত কমে। তাহলে এই কথাগুলোই নেক্সট পেজে একটু লিখে নেওয়ার চেষ্টা করব, যে শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামার সাথে সাথে পরমাণুর আকার ধীরে ধীরে বৃদ্ধি পায়। ধীরে ধীরে
বৃদ্ধি পায়। ফলে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পায়। ফলে এদের আয়নাইজেশন শক্তি হ্রাস পায়। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাখ্যা। তো এখানে এক্সাম্পল হিসাবে আমরা লিখতে পারি। তো ওখানে যেটা করেছিলাম, তো হাইড্রোজেন সব থেকে বেশি ছিল, লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে রয়েছে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে নেক্সট রয়েছে সিজিয়াম, তারপরে নেক্সট রয়েছে ফ্রান্সিয়াম, FR। ওকে, তো এরকমই আমাদের উদাহরণগুলো হয়ে থাকবে। আর আজকে এই ক্লাসটিতে তোমাদের যেটা পড়ানো হলো যে আয়নাইজেশন শক্তি এবং এই পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর আয়নাইজেশন শক্তি কিভাবে পরিবর্তন হয় এবং এর একক, এই যে চারটে জিনিস তোমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। তো আজকের এই ক্লাস থেকে যদি কোনো পরীক্ষাতে প্রশ্ন আসে, তো এই চারটে জিনিস থেকেই তোমাদের প্রশ্নগুলো আসবে। আর এখান থেকে কেমন প্রশ্ন আসে সেগুলো আমি তোমাদের আলোচনা করে দেব। তো বিগত বছরে কেমন প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো এই ক্লাসটিতে এই পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, আমি তার অবশ্যই উত্তর দেব। ওকে, তো আজকের ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি। নেক্সট আগামীকাল তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি এই টপিকটি নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করলাম।